আচ্ছা, অ্যালার্জির সমস্যা যাদের আছে এমসন নেজাল স্প্রের নামটা তাদের কাছে বেশ পরিচিত, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি মূল কথায় চলে যাব। এর পেছনের বিজ্ঞান থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের একদম খুঁটিনাটি সবকিছুই ধাপে ধাপে খুলে দেখব। চলুন শুরু করা যাক। আজকের এই নির্দেশিকায় মূল আলোচ্য বিষয়গুলো হল ১. এমসন কি, ২. উপশমের বিজ্ঞান, ৩. সঠিক ডোজ নির্ধারণ, ৪. স্প্রে করার সঠিক পদ্ধতি এবং ৫. নিরাপত্তা ও পার্শ্বপ্রতিক্রিয়া। পর্ব ১. এমসন কি। তো প্রথমেই বোঝা দরকার এই ওষুধটি আসলে কি। এর একদম মূল উপাদানটি হল মমেটাসোন ফুরোয়েট। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি এই উপাদানটি মূলত দারুণ শক্তিশালী একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি কর্টিকোস্টেরয়েড। সহজ কথায়, নাকের ভেতরের বিরক্তিকর ফোলাভাব আর অস্বস্তি কমাতে এটি সরাসরি আঘাত হানে। এই ওষুধটির বহুমুখী ব্যবহার দেখলে সত্যি অবাক হতে হয়। মানে, এটি শুধু যে কোনো এক বয়সের মানুষের জন্য তা কিন্তু নয়। ২ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের সিজনাল অ্যালার্জি বা নাক বন্ধ হওয়ার উপশমে যেমন এটি দারুণ কাজ করে, ঠিক তেমনি ১৮ বছরের বেশি বয়সীদের নেজাল পলিপের চিকিৎসায়ও এটি একদম অব্যর্থ। এবার আসা যাক পরিমাণের কথায়। মজার ব্যাপার হলো, প্রতিটা বোতলে একদম নিখুঁতভাবে ১২০ বার স্প্রে করার মতো ওষুধ থাকে, আর প্রতি স্প্রেতে বের হয় ঠিক ৫০ মাইক্রোগ্রাম ওষুধ। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এর সবটাই পাওয়া যায় মাত্র ২৫০ টাকায়। বুঝতেই পারছেন, চিকিৎসাটা বেশ সহজলভ্য। পর্ব ২. উপশমের বিজ্ঞান। এখন একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসতে পারে, এটি আসলে নাক দিয়ে পানি পড়া বা হাঁচি ম্যাজিকের মতো বন্ধ করে দেয় কিভাবে? একদম সুনির্দিষ্ট মেকানিজম হয়তো এখনও পুরোপুরি জানা যায়নি, কিন্তু কোষের লেভেলে এটি কিভাবে কাজ করে সেটা জানলে বেশ চমকপ্রদ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাপারটা খুব সহজে বুঝতে হলে এই কর্টিকোস্টেরয়েডটিকে একটা ক্লাবের কড়া বাউন্সারের সাথে তুলনা করা যায়। মাস্ট কোষ বা ইওসিনোফিলের মতো প্রদাহ সৃষ্টিকারী কোষ আর হিস্টামিনের মতো যেসব কেমিক্যাল নাকের ভেতর রীতিমতো বিশৃঙ্খলা তৈরি করে, এই বাউন্সার তাদের সবাইকে শান্ত করে, নাকের শ্বাসপথে শৃঙ্খলা ফিরিয়ে আনে। মানে, কোষগুলোকে অতিরিক্ত রিয়্যাক্ট করা থেকে থামিয়ে দেয় আর কি। পর্ব ৩. সঠিক ডোজ নির্ধারণ। যে কোনো ওষুধের ক্ষেত্রে সঠিক ডোজ জানাটা সবচেয়ে জরুরি, তাই না? এই চারটির সবচেয়ে ভালো দিক হল এটি বয়স আর রোগের ধরন অনুযায়ী প্রতিদিনের চাহিদাকে একদম স্পষ্ট করে আলাদা করেছে। একটু খেয়াল করলেই দেখা যায়, বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিসের জন্য যেখানে দিনে মাত্র একবার স্প্রে করাই যথেষ্ট, সেখানে প্রাপ্তবয়স্কদের নেজাল পলিপের জন্য দিনে ২ বার করে স্প্রে করতে হয়। কোনোভাবেই যেন একটার সাথে আরেকটা গুলিয়ে না যায়, সেটা নিশ্চিত করাটা খুবই দরকার। আবার যাদের প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে, ধরুন পরাগ বা পোলেন সিজনে অ্যালার্জির প্রকোপ বাড়ে, তাদের জন্য একটা দারুণ কৌশল আছে। ১২ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অ্যালার্জির মৌসুম শুরু হওয়ার অন্তত ২ থেকে ৪ সপ্তাহ আগেই যদি প্রতিরোধমূলক রুটিনটা শুরু করা যায়, তাহলে কিন্তু দারুণ ফল মেলে। এটি আগে থেকেই নাকের ভেতরের দেয়ালকে সুরক্ষার একটা চাদর পরিয়ে দেয়। পর্ব ৪. স্প্রে করার সঠিক পদ্ধতি। ডোজ তো জানা হলো, কিন্তু এই নির্দেশিকার পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটি হল শারীরিক কৌশলটি ঠিকঠাক আয়ত্ত করা। সোর্স ম্যাটেরিয়ালে একদম সুনির্দিষ্ট ৬টি ধাপের কথা বলা হয়েছে। প্রথমে বোতল ঝাঁকানো, প্রথমবার ব্যবহারের আগে বাতাসে স্প্রে করে প্রাইম করে নেওয়া, তারপর মাথার সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে স্প্রে করা। এই ছোট ছোট প্রতিটি ধাপই কিন্তু নিশ্চিত করে যে ওষুধের মিহি স্প্রেটি নষ্ট না হয়ে সোজা নাকের সঠিক জায়গায় পৌঁছাবে। একটা খুব সাধারণ ভুলের কথা বলি, যেটা অনেকেই করেন, সেটা হলো শ্বাস নেওয়ার ভুল কৌশল। স্প্রে করার সময় অবশ্যই নাক দিয়ে শ্বাস নিতে হবে, আর স্প্রে করার ঠিক পরপরই শুধুমাত্র মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু এটি না মানলে ঔষধ নাকের ভেতরে না থেকে সোজা গলায় নেমে যেতে পারে। শুধু ওষুধ নিলেই তো হবে না, হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত একবার স্প্রেটিককে খুলে এর অ্যাপ্লিকেটরটি হালকা গরম পানিতে ধুয়ে নেওয়া উচিত। আর হ্যাঁ, খুব জরুরি একটা বিষয়, এটি শুকাতে কিন্তু হেয়ার ড্রায়ার বা কোনো ধরনের কৃত্রিম তাপ একদমই ব্যবহার করা যাবে না। স্বাভাবিক বাতাসে শুকাতে দিতে হবে। এতে ওষুধের মান আর হাইজিন দুটোই বজায় থাকে। পর্ব ৫. নিরাপত্তা ও পার্শ্বপ্রতিক্রিয়া।
যে কোনো ওষুধের ভালো দিকের পাশাপাশি সতর্কতামূলক দিকগুলো জানা অত্যাবশ্যক। অ্যামসন সাধারণত শরীরে খুব ভালোভাবে মানিয়ে যায়, তবে ডেটা থেকে দেখা যায় যে কখনো কখনো কিছু মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন ধরুন, সাধারণ মাথা ব্যথা, গলা ব্যথা, কাশি বা নাকের ভেতর থেকে খুব সামান্য রক্ত পড়ার মতো সমস্যা। তবে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সাধারণত খুবই মৃদু প্রকৃতির হয়ে থাকে। এছাড়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের চিকিৎসাহীন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, বা সম্প্রতি নাকে কোনো আঘাত বা সার্জারি হয়েছে, কিংবা চোখের গ্লুকোমা বা ছানির ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে চরম সতর্কতা প্রয়োজন। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এইটি ব্যবহার করা একদমই উচিত নয়। ওষুধের গুণগত মান ঠিক রাখার জন্য সংরক্ষণ পদ্ধতিটাও জেনে রাখা ভালো। বোতলগুলোকে অবশ্যই ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। আলো আর অতিরিক্ত আর্দ্রতা থেকে একদম দূরে রাখতে হবে। আর এটা তো বলার অপেক্ষাই রাখে না যে স্প্রেটি সব সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া এই বিশ্লেষণে আমরা দেখলাম সঠিক তথ্য আর পদ্ধতি জানা থাকলে অ্যালার্জির মতো যন্ত্রণাদায়ক সমস্যাকেও কত সহজে ম্যানেজ করা যায়। তাহলে এই সম্পূর্ণ নির্দেশিকাটির সাথে নিয়ে পরবর্তী অ্যালার্জি মৌসুমকে নিশ্চিন্তে জয় করার জন্য আমাদের প্রস্তুতি এখন কেমন হবে